সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বীর প্রতীক এবং শহীদুল ইসলাম বাবলু, গেরিলা মুক্তিযোদ্ধা। আপনার দুজনকেই অভিনন্দন। আমি মোজাম্মেল ভাইকে দিয়ে শুরু করতে চাই যে বিজয়ের ৪৪ বছর, এই যে ৪৪ বছর পেরিয়ে আসলেন বা বাংলাদেশ আসলো, আমরা আসলাম, সেই বিজয়কে আপনি কিভাবে দেখছেন? এখন একটু মনে হইতেছে যে দেশটা একটু সচ্ছল, দেশটা একটু প্রাণ সম্পন্ন এখন মনে হচ্ছে। তো ঠিক এই এই বিষয়টা এই শেখ হাসিনা আপার এই প্রথম শাসনটাও এইরকম মনে হয় নাই, এখন যে এরকমটা মনে হইতেছে। সচ্ছল বলতে? সচ্ছল বলতে প্রাণ গতি সম্পন্ন একটা দেশ মনে হইতেছে। যেমন এই ইসে যে ব্রিজটা যখন উদ্বোধন করলো, যে পদ্মা সেতু, এই পদ্মা সেতু মানুষের মনে ধারণা ছিল যে এটা শুধু কথার কথাই, এটা আসলে উদ্বোধন হবে কিনা এটা সন্দিহান ছিল মানুষ। কিন্তু এখন তো দেখছে যে না, ঠিকই দৃঢ় চিত্তে এটা আগায় যাচ্ছে। এই বিজয়ের যে অংশীদারিত্ব মানুষের, সাধারণ মুক্তিযোদ্ধাদের, সেইটা কতটুকু হয়েছে? সাধারণ মুক্তিযোদ্ধারা এখন এখন সব মিলাইয়েই একটু একটু প্রাণ সম্পন্ন মনে হইতেছে আমার, যে এখন একটু হইলেও প্রাণ ফিরা পাইছে মানুষ, যে না, আমরা আসলেই আমরা বোধহয় যদি এই শাসনটা যদি আর কিছুদিন লিঙ্গারিং করা যায়, তাহলে হয়তোবা আমরা আমাদের উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। বিজয়ের ৪০ বছরকে বাবলু ভাই কিভাবে দেখছেন? তুষার, একটা কথা বলি আর কি, যুদ্ধের পরপর আমরা তো গ্রামে ফিরলাম ঠাকুরগাঁ থেকে। তো দীর্ঘদিন আমি তো গ্রামের ছেলে, আমাদের ওই খামার বাড়িটা গ্রামেই, একের গহীন গ্রামে। আমাদের যারা চাষবাস করতেন তারা একটা কথা বলতেন, বা হুজুগের সময় বাবা, গন্ডগোলের সময়, মুক্তিযুদ্ধকে একটা বড় সময় কিন্তু গন্ডগোল, হুজুগ, এইভাবে কিন্তু গ্রাম বাংলার মানুষ অনেকে আখ্যায়িত করছে একটা অংশ। আমি পরে গভীরভাবে এটা চিন্তা করছি যে কি কারণটা, কি কারণটা এই জায়গায় যে একটা যুদ্ধ যদি সেই দেশের জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না করে, তাহলে সে এইটাকে ওইভাবে বিবেচনা করে না। যেটা একটু আগে মোজাম্মেল ভাই বললেন যে এই সময়কালে এই মানে শেখ হাসিনার সরকার এইবার ক্ষমতায় আসার পর অর্থনীতির নানান সূচকে অগ্রগতিটা একটা বিভিন্ন রকম মাত্রা পাইছে, যেটার একটা বড় উদাহরণ পদ্মা সেতু আসতেই পারে। কিন্তু আমি বলবো যে ধরেন এই আমাদের প্রবাসী মানুষেরা, প্রবাসী বাঙালিরা যেভাবে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, সেটা ধরে একটা বড় সংখ্যার মানুষ তারা স্বাবলম্বী হচ্ছে। দেশের শিল্পায়ন, ঢাকা সুবার্ব যদি আপনি ঘুরে দেখেন, যে এটা আসলে টেক্সটাইলের যে ইমপ্রুভমেন্টটা হয়েছে, এটা আসলে না গেলে বোঝা যাবে না, না দেখে বোঝা যাবে না। কয়েকদিন আগে সরোয়ার ভাই, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সরোয়ার আলী সাহেব একটা কথা বলছেন, আমার খুব টাচ করেছে। একটা প্রোগ্রাম হচ্ছিল বাংলাদেশে হরতাল, তো উনি বলছেন যে যারাই হরতাল এখন করুক না কেন, তাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে বাংলাদেশে মধ্যম মানের কিছু শিল্প কলকারখানা, একটা বড় রকমের ব্যক্তি বিকাশ ঘটেছে। অতএব কেউ যদি হরতাল ডাকেন তাহলে তাদের ক্ষতি হবে, এই যে জাগরণটা, এই জাগরণের ক্ষতি হবে। যাই হোক, আমি সেটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে এই সরকার আজকের প্রেক্ষাপটে এসে মানুষকে অর্থনীতির সুফলের যে জায়গাগুলো পৌঁছে যাচ্ছে, এটা আসলে মানুষ কিন্তু বোঝে, টাচ করে মানুষকে। সেইখান থেকে প্লাস একটা ডিফারেন্ট ডাইমেনশন আসছে সাকা মুজাহিদের ফাঁসির মধ্য দিয়ে। মানে বিশেষ করে সাকার ব্যাপারটা এমনভাবে এসেছিল যে এটা একটা মানে অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না যে আন্তর্জাতিক চাপ, বিশেষ করে তার যে ইন্টারন্যাশনাল কানেকশনগুলো, সেইটা জায়গায় উপেক্ষা করেই সরকার যখন তাকে ফাঁসি দিলেন, তখন মানুষের মধ্যে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে, যুব সমাজের মধ্যে দুটো, আমি বলবো যে ইকোনমিক্যাল আসপেক্ট এবং পলিটিক্যাল আসপেক্ট, দুটো মিলায় কিন্তু রাজনৈতিকভাবেও বিষয়টা একটা মুক্তিযুদ্ধের পক্ষের যারা শক্তি, তাদের মধ্যে এক ধরনের কি বলবো স্বস্তি এনে দিচ্ছে আর কি। স্বস্তি, হ্যাঁ, তবে অপ্রাপ্তি তো আছেই এখনো। প্রাপ্তির যে জায়গাটা, আমরা ধরেন ভিয়েতনাম যে জায়গায় চলে গেছে, আজকে আমাদের পাশাপাশি অন্য দেশগুলো যে জায়গায় চলে গেছে, সেটার জায়গাতে আমরা যেতে পারিনি। সেটার জন্য যে
স্থিতিশীল অবস্থা, সেটা একটা পূর্ব শর্ত তো বটেই। সেটা হলে নিশ্চয়ই আমরা আরো আগাবো, আশা করি, ধারণা করি সেরকম। মোজাম্মেল ভাইয়ের কাছে আবার যেতে চাই যে এই যে অপ্রাপ্তির জায়গার কথা যেটা বাবলু ভাই বলছিলেন। অপ্রাপ্তি আছে বলতে এইরকম বোঝায় যে কিছু কিছু লোক কিছু কিছু লোক এইরকম কিছু ঘটনা ঘটায় বসে যে এটার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কাছে যেই রকম স্পিডি একটা অ্যাকশন চায় সেই রকম একটা স্পিডি অ্যাকশন পায় না যখন, তখন একটু হতাশ হয় পাবলিক। কিন্তু পরক্ষণে আবার দেখা গেছে যে না, এটা সময় মতো ঠিকই আবার ওকে সিনে আনছে, তখনই মানুষ এইরকম ধারণা করতে বসছে যে না, প্রধানমন্ত্রী এটা সুবিধা বুঝেই এটার ব্যবস্থা নিবে, আমরা যখনই বলবো, আমরা যখন চাইবো তখন নিছে না এটার অ্যাকশন, হয়তোবা কোনো অসুবিধা আছে, এরকম একটা মনে করতে চেষ্টা করে পাবলিক। অর্থনৈতিক অপ্রাপ্তির কথা যেটা বলছিলেন যে বাবলু ভাই, যে অর্থনৈতিক ভাবেও যে সচ্ছলতা অসচ্ছলতার যে বিষয়গুলো আছে সেই জায়গায় কতটা প্রাপ্তি? অর্থনৈতিকভাবে পাবলিক দেখে তো হঠাৎ দেখে যে একটা লোক সেই 10 বছর আগেও সে যেরকম ছিল রীতিমতো 3 বেলা খাইতে পারতো না, সেই বেলার সেই লোকটা দেখছে যে এখন খুব স্বাচ্ছন্দ্যে এবং খুব মানে মানে ব্যাপকভাবে ওর পয়সার যে সরাসরিটা, এই সরাসরিটা হিসাব মিলাইতে পারে না পাবলিক। মোজাম্মেল ভাই, আপনি মনে হয় বলছিলেন যে এই যে মানে কারো সচ্ছলতাটা আপনার কাছে খুব অস্বাভাবিক মনে হয়, তাই তো? এই সুবিধাটা মানুষ এইভাবে দেখছে যে কেউ যদি প্রধানমন্ত্রীর সান্নিধ্য লাভ করে তাহলে সে যেন অপ্রতিরোধ্য হয়ে পড়ে, সে যেইভাবে চান পয়সা আর্ন করতে, সেটা যেন একটা আইন এবং সেটাকে যেন আর আর প্রতিরোধ করা যাবে না। তো এটা মানুষ হতাশ হয়ে এটা সহ্য করে, এটাকেই মানুষ হতাশাব্যঞ্জকভাবে দেখছে। আর দেখছে যে তার অবস্থাটার পরিবর্তনটা খুব রেপিড হয়ে যাচ্ছে। এই কারণেই আপনি বলছেন যে মানে রাজনীতির বা ক্ষমতার কাছাকাছি যারা কাছাকাছি থাকে যারা, তাদের তাদের অবস্থার যে পরিবর্তনটা এটা খুব দ্রুত অস্বাভাবিকভাবে হয়, এটা মানুষের চোখে ধরা পড়ে, ধরা পড়লে পরে মানুষ এই ব্যাপারে খুব নিরাশ। তাতে তো বাংলাদেশ মুক্তিযুদ্ধ সবকিছুই একটু বিব্রত বোধ করে নাকি? অবশ্যই বিব্রত বোধ করে। কারণ হলো মানুষ যদি স্বাচ্ছন্দ্যর কথাটা যদি চিন্তা করেন, তাহলে আমি একটু আমার ব্যক্তিগত জীবনে যাইতে চাই। আমি এই পর্যন্ত 13 বছর শাসন করছি। একবার সাতারকল ইউনিয়ন শাসন করেছেন, আরেকবার ভাটারা ইউনিয়ন শাসন করেছি। তো আমার মনে হয় যে একটা চেয়ারম্যান যদি একটানা 13 বছর শাসন করে তাহলে আর তার অর্থনৈতিক কোনো ধন্যতা থাকার কথা না। কিন্তু সাধারণ পাবলিকও আমার ব্যাপারটাই জানে যে ও একটু সহজ সরল, একটু বোধাই টাইপের, ও বুঝতে পারে নাই আর তার জন্য অর্থ ইনকাম করতে পারেন নাই, না হলে তো ওর তো অনেক সুযোগ আছে। কিন্তু আমি বলবো যে আমার যথেষ্ট সুযোগ ছিল, কিন্তু আমি বিবেকের তাড়নায় আমি অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করতে পারি নাই কিংবা করি নাই। এর জন্য আমার হতাশও না। কারণ হলো আমি যেখানে দেখছি যে একটা ফ্যামিলির 3টা বাচ্চা, মাত্র 6 মাস আগে তার হাজবেন্ড মারা গেছে, 3টা বাচ্চাই স্কুলে গেছে, অথচ তাদের বেতন দিতে পারে নাই বলে তাদের অ্যানুয়াল পরীক্ষার এডমিট কার্ড দিবে না। তো ওই মহিলা এসে আমার কাছে যখন কান্দে পড়ছে যে আমার এই 3টা বাচ্চা 6 মাস আগে আমি, আমার স্বামী মারা গেছে, আমি তো এখন পরীক্ষার ফিস দিতে পারি না, তাই আমার বাচ্চাদের পরীক্ষা নেবে না। তখন আমার মনে খারাপ লাগছে যে এইটা কিভাবে সম্ভব। তো আমি স্কুলের হেডমাস্টারে টেলিফোন করে তারে বললাম যে তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করো এবং তার কত ফিস টিস আছে এটা দাও,
তুমি কেরানি পাঠায় দাও, আমি দিয়ে দিব। তো দিয়ে দিব। এইটা যখন দেখছে এবং মহিলা যখন ওইখান থেকেই এডমিট কার্ডটা তার বাচ্চাদের পাইছে, আমার মনে হয় যে এর চেয়ে বড় সুখ ওর ভিতরে আর আমি দেখি নাই। তো এইরকম যদি করি, এইরকম যদি আমি করি, 3টা বাচ্চার জন্য আমি যে টাকাটা দিছি এই টাকাটা আমি তো না দিলে পারতাম, আর না দিলেই তো আমার ক্যাশ হইতো। তা আমি যখন এটা দিয়ে দিছি তখন তো আমার ক্যাশ নাই। তো বিবেক থাকলে মানুষ ওই রকম ধনী হইতে পারে না, এটাই আমার বিশ্বাস। বিবেকহীনভাবে বড় হচ্ছে মানুষ। এই বিষয়টা নিয়ে বলতে চাচ্ছিলাম বিস্তারিত সচ্ছলতা, আমি সচ্ছলতার বলতে বিষয়গুলো। চাচ্ছি কি, একটা ধরেন আমাদের দেশে ইকোনমির নানান রকম ইন্ডেক্সে আমরা অনেক আগায়। আমাদের ফরেন রেমিটেন্স কয়েকদিন আগে শুনলাম $27 বিলিয়ন পার। এটা ঠিক আছে, কিন্তু আমি আজকের আপনার সাথে এই আলোচনায় গিয়ে প্রথমে স্মরণ করতে চাই, মানে বিষয়টা মরহুম তাজউদ্দিন আহমেদ সাহেবের একটা কথা স্মরণ করতে চাই। উনি মুক্তিযুদ্ধের সময় এবং পরেও যেটা বারবার বলতেন যে আমরা আমাদের দেশে এমনভাবে অর্থনীতিটা গড়ে তুলব যাতে মানুষের বিভেদ থাকবে, কিন্তু সেই বিভেদটা যেন কোনো অবস্থাতেই একটা দৃষ্টিকটু পর্যায়ে না পৌঁছায়। আজকে বাংলাদেশের অর্থনীতিতে একটা বিপজ্জনক উপাদানও কিন্তু বিরাজ করতেছে। সেই উপাদানটা হচ্ছে যে এইখানে মানে অবাধ পুঁজিবাদী বিকাশের কারণে এক শ্রেণীর মানুষের হাতে এমনভাবে টাকা পয়সা আসছে এবং যেটা সমাজ, রাজনীতি সব কিছুকে কিন্তু ছেয়ে ফেলতেছে। তো এখন বিষয়টা এমনভাবে আসছে যে যারা বাংলাদেশের, সে ঢাকায় হোক চট্টগ্রামই হোক, যারা বিভিন্নভাবে পুঁজির মালিক হয়ে গেছেন, তারা আস্তে আস্তে কিন্তু ওই জায়গাটাও চলে যাচ্ছেন। পার্লামেন্ট, সিটি কর্পোরেশন, পৌরসভা, এগুলো জায়গাতেও তারা তাদের প্রতিনিধি, নিজেরা তাদের প্রতিনিধিকে করে। এবং কয়েকদিন আগে একটা জরিপে দেখা গেছে যে সাংসদদের মধ্যে এদের সংখ্যাটা একটা বড় রকম। সেই জায়গাটা একটা বিপদ আমি আজ করি যে আমাদের দেশে যে, বা অনেক সময় আমার কাছে মনে হয়েছে, যেটা মনোরম ভাই একটু আগে বললেন, যে ক্ষমতার কাছে কাছে গিয়ে একটা অবাধ পুঁজি কিন্তু কিছু মানুষের হাতে কালমিনেট করতেছে। এবং সেটা সব জায়গায় একদম, মানে এই অবাধ পুঁজি যাদের কাছে কালমিনেট করতেছে তারা সব যেন গ্রাস করতে চাচ্ছে। নির্বাচন, বিভিন্ন প্রতিষ্ঠান, ইভেন মিডিয়া, সব কিছু তারা একদম ধরতে চাইতেছে। এবং সেইখানে বলা চলে যে খুবই স্বাভাবিক ব্যাপার যে যারা হঠাৎ করে পুঁজির মালিক হয়ে যায় তাদের পক্ষে, আজকে ভারতের যারা দীর্ঘদিনের নানানভাবে পুঁজির মালিক হয়েছে, রতন টাটার কথা বলেন, বন্যদের কথা বলেন, বা আমরা যদি জুকারবার্গের কথাই বলি, আমরা যদি গেটসের কথাই বলি, তাদের বোধ আর আজকের বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশের আকাঙ্ক্ষাটাই ছিল যে একটা এক ধরনের সমতা থাকবে, সেই জায়গাটা একটা বড় ধরনের ঘাটতি কিন্তু ইকোনমির ক্ষেত্রে, ইকোনমিক্যাল সেক্টরে এইটা কিন্তু অ্যালার্মিংলি আসতেছে। এটাকে অ্যাড্রেস করা দরকার। আমি এই যে বিজয় 40 বছর আমরা বলছি, সে জায়গা থেকে নিজেদের আত্মসমালোচনা করতে পারাও তো এক ধরনের বিজয়। সেই প্রেক্ষিতে আমি আলোচনা যেতে চাই যে বিজয়ের পরবর্তী সময়, এই যে গত 44 বছর আমাদের স্বাধীন দেশ, সেটা মুক্তিযোদ্ধারা তো নানাভাবে দেশের জন্য কাজ করেছেন, সেটা ঠিক, যে যার অবস্থান থেকে কাজ করতে, অনেকে সুযোগ পাননি, আবার অনেকে সুযোগ পেয়েছেন। সেই জায়গা থেকে সুযোগ পেয়েছেন এবং সেখানে মুক্তিযোদ্ধাদের এই যে পুঁজি তৈরি, পুঁজি গঠন, সেখানে কতটা সামর্থ্য এবং তাদের নৈতিক অবস্থানটা আপনি কিভাবে দেখবেন, যে 71 পরবর্তী সময় তাদের নৈতিক অবস্থানটা যদি আপনারা একটু মূল্যায়ন করেন, আত্মসমালোচনা করতে যে, আমার আগে বলছিলাম যে কঠিন প্রশ্ন তুষার, মোরালিটির প্রশ্ন যদি তোলেন তাহলে ধরেন, আমি তো বললাম যে ধরেন মুক্তিযুদ্ধের মূল্যবোধ মানে কি? মুক্তিযুদ্ধের মূল্যবোধ মানে হচ্ছে সংবিধানের 4 মূলনীতি। মুক্তিযুদ্ধের মূল্যবোধ মানে কি? মুক্তিযুদ্ধের মূল্যবোধ মানে হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ। মুক্তিযুদ্ধের মূল্যবোধ মানেই হচ্ছে এক ধরনের সমতা। সেই জায়গা থেকে তো যদি, এখন সেখানে একটা সমস্যা আছে তুষার, 75-এ বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে দেশটাকে একদিকে পিছনে নিয়ে যাওয়া হয়েছিল এবং যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, দেশীয় আন্তর্জাতিক শক্তি, তারা বেসিক্যালি দেশটাকে, মানে এই যে নষ্ট করার যে কাজটা, সেটা শুরু হয়েছে কিন্তু ওইখান থেকেই। রাজনীতি নষ্ট করা বলেন বা ইয়াকে বলেন, বা স্বাধীনতার বিপক্ষে শক্তিকে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে নানানভাবে প্রতিষ্ঠিত করার যে কাজটা, সেটা কিন্তু শুরু ওখান থেকে। সেই জায়গা থেকেই বরঞ্চ বলা যায় আজকের যে সরকার, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, তাদের দিক থেকে একটা চেষ্টা আছে, কিন্তু সেই চেষ্টাটা আমার কাছে মনে হয়েছে যে গোছালো না, বা কখনো কখনো মনে হয় যে আন্তরিক না। যেমন ধরেন যে আজকে এই যে মুক্তিযুদ্ধের যদি মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের সমস্ত শক্তির একটা ঐক্যবদ্ধ জায়গা লাগবে। সেই জায়গাটা কতটুকু? আমি তো বেসিক্যালি
মনে করি যে সেই জায়গাটায় আওয়ামী লীগের দিক থেকে প্রধানমন্ত্রীর দিক থেকে আহ্বান আছে। কিছুদিন আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তার সন্তান জয় বঙ্গবন্ধুর দৌহিত্র, উনিও আহ্বান জানাইছে, আহ্বান আছে। কিন্তু আমরা যারা আওয়ামী লীগ করি না মুক্তিযোদ্ধাদের মধ্যে, তাদের কাছে বেসিক্যালি রাজনৈতিকভাবে বেসিক্যালি অ্যাপ্রোচটা কতটুকু কর্ডিয়াল, এটা নিয়ে আমার প্রশ্ন আছে একজন মুক্তিযোদ্ধা হিসেবে। কারণ আমরা মনে করি যে ওদেরকে আন্ডারএস্টিমেট করা ঠিক না। আমাদের প্রয়াত মানে লালমনিরহাটের একজন নেতা, উনি বলতেন যে বিছানার নিচে সাপ আর বিছানার মধ্যে ঘুমাবেন তা তো হয় না। তো সাপ মানে তো আজকে মৌলবাদী শক্তি সারা দেশে যেভাবে সংঘবদ্ধ হচ্ছে, জাতীয় আন্তর্জাতিকভাবে বিভিন্ন রকম ফাইন্যান্স পেয়ে, তার বিরুদ্ধে তো একটা জোটবদ্ধ শক্তি থাকতে হবে এটাকে ঠেকানোর জন্য। সেই জায়গাটায় আন্তরিকতাটা নাই। বরঞ্চ মোজাম্মেল ভাই যেটা বলছেন যে কত তাড়াতাড়ি ক্ষমতার কাছাকাছি যাওয়া যাবে এবং সেখান থেকে একরাশ টাকা পয়সা উপার্জন করা যাবে, সেটার একটা প্রবণতা আছে। এবং দুঃখজনকভাবে ক্ষমতাসীনদের পক্ষ থেকে সেটারও একটা আছে, মানে এক ধরনের প্রশ্রয় আছে। যে কারণে আমরা দেখি যে আইভি আইডল না, আইডল কিন্তু শামীম ওসমান। যদি নারায়ণগঞ্জের রাজনীতির ক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলবো যে সমস্যাটা এই জায়গায়। আমাকে তো জননন্দিত আইভিকে নিতে হবে কাছে। আজকে যদি উদাহরণ হিসেবে বলছেন বিষয়টা, হ্যাঁ উদাহরণ হিসাবে আমি বলতেছি যে আইভিকে কাছে টানতে হবে। এবং আইভির মতো যারা সারা দেশে মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তিগুলো আছে তাদের, ওই যেটা মোজাম্মেল ভাই বললেন যে উনি একটা স্কুলের একটা ছাত্রকে করে দিল। মোজাম্মেল ভাই জানেনও না যে এই ছেলেটি এই টাকাটা নিয়ে সে কত দূরে যেতে পারে। সে একদিন এই ছেলেটি গিয়ে একজন সচিব হয়ে যেতে পারে। সে কিন্তু একজন মুক্তিযোদ্ধার এই অবদানকে ভুলবে না সেদিন। হয়তো মোজাম্মেল ভাইকে এসে বলবে না, দ্যাটস ডিফারেন্ট থিং, কিন্তু সে তার মাথায় থাকবে যে একজন মুক্তিযোদ্ধা বীর প্রতীক তাকে তার ফর্মের টাকাটা দিয়েছিল। এগুলো কিন্তু খুব সেন্সিটিভ বিষয় তুষার, এগুলো মানুষ মনে রাখে। মূল্যবোধের এই জায়গাটা আমার মনে হয়েছে ঘাটতি, সেটা ক্ষমতাসীনদের পক্ষ থেকে ক্ষমতাসীন জোট। ভাই এই যে বিছানার নিচে সাপ নিয়ে সাপের কথা বলছিলেন বাবলু ভাই, আমাদের দেশে যেই সমস্ত লোকগুলানকে দেখেন যে নির্বাচিত করে আনা হয়, নির্বাচনের ব্যাপারে যদি একটা লোককে যদি স্বচ্ছভাবে নির্বাচিত করে আনা যায়, তার প্রতি যতটা রেসপেক্ট থাকে সাধারণ মানুষের, যদি অস্বচ্ছভাবে একটা লোককে নির্বাচিত করে আনা হয় তাহলে কিন্তু তার প্রতি ওই রেসপেক্টটা থাকে না। মোজাম্মেল ভাই, তরুণদের বা তৃতীয় প্রজন্ম যারা এখন তৃতীয় প্রজন্মের যে শিশু কিশোররা আছেন, তাদের চোখে, তরুণদের চোখে মুক্তিযুদ্ধ বাংলাদেশ কিভাবে দেখতে পান আপনি? আমি মুক্তিযোদ্ধাদের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রাপ্তিটা, সেই প্রাপ্তিটাকে নষ্ট করার জন্য আমি বলবো ইনডাইরেক্টলি কিছু সরকারের পক্ষ কিছু না কিছু দায় দায়িত্ব বহন করে। কারণ হলো যে আমি আপনার আর এই গেল নির্বাচনে আমি ভাটারা ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচন করেছি। আচ্ছা, নির্বাচনে আমার যা রেজাল্ট দিয়েছে এবং রেজাল্টের আগে যেই সমস্ত কার্যকলাপ করেছে, এতে আমার কাছে মনে হয়েছে যে নির্বাচনে পাশ করার চাইতে মানে ফেল করাটাই আমার জন্য নিরাপদ বেশি। কারণ যেই সমস্ত জুলুম আর যেই সমস্ত অত্যাচার যেগুলো আসার কথা, কারণ হলো যে দেখেন আমার সাথে দাঁড়াইছে একজন লোক, সে হলো বিএনপির লোক, আর আমি দাঁড়াইছি মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের পক্ষে না। আমি আওয়ামী লীগের পক্ষ অবলম্বন না করে স্বাতন্ত্রিকভাবে আমি দাঁড়াইছি। তো ওইখানে আওয়ামী লীগের একজন মন্ত্রী আরেকজন এমপি, এরা দুইজন যদি তাদের কর্মী বাহিনীর মধ্যে যদি বলেন যে আর যাই হোক ওই মুজাম্মেল যেন পাশ করতে না পারে, এই কথাটা যদি তার কর্মী বাহিনীর মধ্যে যদি এক্সপ্লেইন করে এবং এটা যদি বুঝায় দেয় যে রাজাকার পাশ করলেও আপত্তি নাই, কিন্তু মুজাম্মেল যেন পাশ করতে না পারে, এই রকম অবস্থায় আমার পাশ করাটা রিস্কি এবং বিপদ। মুক্তিযোদ্ধাদের মানে বর্তমান কোন পর্যায়ে আছে সেটা বলছিলেন, রাজনৈতিক শুদ্ধতা অশুদ্ধতার কথা বলছেন। আমি একটু তরুণদের কথা বলতেছি, তরুণদের চোখে বাংলাদেশ কেমন দেখছেন? আমি সারা বাংলাদেশের তরুণদের প্রতি খুব
আশা, আমি খুব আশা করি যে বাংলাদেশের তরুণরা খুব সম্ভাবনাময় এবং তাদের ভিতরে দেশপ্রেম আমাদের তুলনায় তাদের ভিতরে এখনো বেশি আছে এবং তারা একদিন ঠিকই দেশকে জায়গা মতো পৌঁছায় দেবে। বাবলু ভাই, আমার মানে একটা সহজ উত্তর তো আছে তুষার, গণজাগরণ মঞ্চ, মোমের আলো। সেদিন সন্ধ্যায় যখন, আমার তো বয়স হয়ে গেছে এখন, তো অনেক কিছু মনে থাকে না আর কি। যেদিন মোমবাতি জ্বালালো ওরা, তো একদিকে ধরেন টিএসসি, আরেকদিকে সেরাটন, আরেকদিকে মৎস্য ভবন, আরেকদিকে হচ্ছে কাঁটাবন, আলোয় আলোয় উদ্ভাসিত করলো এই দেশের তারুণ্য। তো ওদেরকে যদি ঠিক মতো ডাকা যায় তাহলে ওরা রেসপন্স করতে ভুল করে না। মানে ৭১-এ আমরা যেভাবে গেছিলাম, আমাকে কয়েকদিন আগে আমেরিকা থেকে আমাদের এক ফেসবুক বন্ধু হঠাৎ ফোন করছে। সে আমাদের কমান্ডার একটা বই লিখেছেন গেরিলা থেকে সম্মুখ যুদ্ধে, ওইখানে একটা অধ্যায় আছে, একটু সেখানে আমাদের একটা সুসাইড স্কোয়াডে যাওয়ার বিষয়ে একটা আলোচনা আছে। তা আমার উনি জিজ্ঞাসা করছিল যে এরকম আপনি এই যে এইভাবে সুসাইড স্কোয়াডে গেলেন, কেমনে গেলেন? আমার তার কাছে উত্তর ছিল, বা আজকে আমার দর্শকদের কাছেও কথা, যে একটা সময় মানুষকে নিয়ে যায়। এটা আমি, তুমি, সে, সখা, এগুলো কোনো ব্যাপার না, সেটা হচ্ছে একটা সময় নিয়ে যায়। তো যখন 2013-তে গণজাগরণ মঞ্চ ডাক দিল, তখন কিন্তু তারুণ্য এসেছে, যুবক যুবতী, কিশোর কিশোরী, আমার বয়সী মহিলারা অনেকে এসছেন, এবং সেটার একটা ডিফারেন্ট ডাইমেনশন। বাংলাদেশের যে তারুণ্যের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষে ঐক্যবদ্ধ হলে সেটা যে কি দাঁড়াতে পারে, সেই জায়গাটা আমি মনে করি যে তারুণ্য বাংলাদেশকেই চায়। এবং তবে তাদের কাছে ইতিহাসটা পৌঁছে দেওয়া, যেমন ধরেন যে সাকাকে নিয়ে আন্তর্জাতিক যে প্রচার, সেই জায়গায় আমি যদি বলতে না পারি যে আমি যে ঘটনা রাউজানের বা তার এলাকার একটা ঘটনা জানি, যে এরকম তার সাকার নেতৃত্বে একটা হিন্দু পরিবার, সেই পরিবারের বাবা এবং সন্তান, বাবা এবং ছেলে, সামনে তার স্ত্রীর দ্বারা একই আঙিনায় এই দুজনকে সাকার দ্বারায় তাদের লোককে দিয়ে 6 খণ্ড করে জবাই করছে তাদেরকে। তাদের দোষটা কি? দোষটা হচ্ছে তারা বঙ্গবন্ধুর 6 দফা সমর্থন করত। এবং সেই মহিলা এই কিছুদিন আগেও, মানে সেক্টর কমান্ডার্স ফোরামের একটা দল গেছে, যে মহিলা তাদের চারপাশে ঘুরেছে, সে কথা বলে না। কারণ ওই যখন তাদেরকে জবাই করা হচ্ছিল, তখন এই নিজের সন্তান এবং নিজের স্বামীর রক্তে সেই মহিলা ভিজে যাচ্ছিল। তারপর থেকে সে আর কথা বলেনি, কিছুদিন আগে সেই মহিলা মারা গেছেন। আজকে যদি আমরা এই যে নরঘাতক, পশু বলবো না আমি, পশু কখনো অহেতুক আক্রমণ করে না, পিশাচ, এদের যে ভূমিকাটা যদি আমি ওদের সামনে তুলতে পারি, তাহলে আমি দেখবো পাকিস্তানের ক্রিকেট খেলা হলে কেউ পাকিস্তানের পক্ষে দাঁড়াবে না। ইভেন টুডে, কয়েকদিন আগে আপনাদেরই একটা অনুষ্ঠানে কে যেন বলতেছিল যে ওরা খান যে বলছে জং জারি रहेगा, সেই জং তো জারি আছেই। আজকে পাকিস্তানের অধ্যত্ব যে জায়গায় গেছে, তো সেটা যদি আমি আমার তরুণ প্রজন্মের সামনে যদি তুলে ধরতে পারি, মিডিয়া কিন্তু এখানে একটা রোল প্লে করতে পারে। ৭১-এর যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আমরা একটু সময় একদম শেষের দিকে আমাদের, আপনি একটু বলতে চাচ্ছিলেন যে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে কথা বলতে চাচ্ছিলেন। আরে ভাই, এই দুঃখের কথা আর কইেন না তো। মানে কতদিন ধরে, আজকে কত বছর বলেন, এবার তো সম্ভবত 45তম বিজয় দিবস, তাই না? সেই 1971 সালের খানসামায় যখন আমি, মানে এই 16ই ডিসেম্বর, তার থেকে আজকে এই পর্যন্ত সার্টিফিকেট নিয়ে চলতেইছে। আর কত? আমি বলছি যে এবার একটু ক্ষান্ত দেন, এটা করেন। কারণ এখন ধরেন যে বাংলাদেশ সরকারের বলা হচ্ছে মানে 12 বছর 6 মাস বা এরকম, ওইটা খুব, আমি এখনকার জামুকার যে মুভটা, সেটা ঠিক আছে। কারণ আপনাকে তো, আপনি মুক্তিযুদ্ধে অবাক করা কিছু ঘটনা ঘটছে। 12 বছরের ছেলে তো ছিল মুক্তিযুদ্ধে, হ্যাঁ, অত ওইখানে আপনি স্টিক করতে পারেন। আমার কথা হচ্ছে তুষার, যে আমার আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমার বর্তমান সরকারের কাছে একটা আকুল নিবেদন, যে এটা শেষ করেন। তো এটা করে টোরে একটা স্মার্ট কার্ড জাতীয় কিছু দেন, আমরা রাখি অন্তত। তা নাহলে এটা কতদিন ধরে এটা চলবে, এটা এন্ডলেস হতে পারে না। একটা দেশের মুক্তিযুদ্ধ হয়ে গেল, তার 44 বছর পরও তার তালিকাটা শেষ হলো না। শহীদদের তালিকা তো অনেক পরের, মানে মুক্তিযোদ্ধাদের তালিকাই শেষ হলো না। বীরাঙ্গনাদের ব্যাপারে ইদানিং এই মানে যে তারা যেটা নিছে, সেটা ভালো লাগছে আমার, খুবই খুবই ভালো লাগছে। মোজাম্মেল ভাই বলতে চাচ্ছেন যে এটা শেষ হওয়া দরকার। হ্যাঁ, আমিও বলছি এটা শেষ হওয়া দরকার। কারণ আমি দেখছি যে একজন হেডমাস্টার যুদ্ধকালীন সময় স্কুল চলছে, কিন্তু তার কাছেও ওসমানী সাহেবের সার্টিফিকেট আছে। তো এইরকম সার্টিফিকেট তো আমাদেরকে কষ্টও দেয় এবং আমাদেরকে হেয় প্রতিপন্নও করে।
আমরা আর হেয় প্রতিপন্ন হতে চাই না। আরে একটা সচিব ভুয়া সার্টিফিকেট নিয়ে বসে আছে, সেই সচিবের আজ পর্যন্ত বিচার হয়েছে বলেন আপনি? আর তার চাইতে সবচেয়ে বড় কথা যে আমি এই যে বিদেশিদের জন্য যেই ক্রেস্ট দিয়া যেই সম্মাননা জানাইছে, এই ক্রেস্টের ভিতরে যে এই স্বর্ণচুরির যেই কলঙ্কটা, এটাতে আমাদের আর মাটির সাথে মিশায় দিছে, আমাদেরকে আর কোথাও বাকি রাখে নাই। এটারও বিচার হওয়া উচিত। এটাও বিচার না হইলে এই অপমান থেকে আমরা দায় মুক্তি পাবো না। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, সেই সঙ্গে বিজয়ের অভিবাদন আবারও আপনাদেরকে। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।